আজকের ভিডিওতে জানাবো সালার সিনেমাটা ওটিটি রিলিজ দেওয়ার পর কেন এত বেশি প্রশংসিত হচ্ছে, আর সালার পার্ট 2 কি পারবে কিনা বক্স অফিসে 1000 কোটি রুপি কালেকশন করতে। তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের টপিক শুরু করা যাক। প্রথমে আসি সালার সিনেমাটা কেন ওটিটি রিলিজ দেওয়ার পর এত বেশি প্রশংসিত হচ্ছে। এই সিনেমাটা যারা থিয়েটারে দেখেছিল তারা ওটিটি রিলিজ দেওয়ার পর আবারও এই সিনেমাটা দেখে, আর এই সিনেমাটার গল্প আসলেই অনেকটাই কমপ্লিকেটেড ছিল, যার কারণে প্রথমবার দেখে অডিয়েন্স কিছুই বুঝতে পারে নাই। যখন অডিয়েন্স এই সিনেমাটাকে আবার ওটিটিতে এক্সপেরিয়েন্স করে, তারা খুব সহজে এই সিনেমার গল্প বুঝে যায় এবং এই সিনেমার গল্পের উপর ইমপ্রেস হয়ে যায়। সাথে আফসোস করতে থাকে যে তারা এরকম গল্পের একটা মাস্টারপিস সিনেমা থিয়েটারের মধ্যে এক্সপেরিয়েন্স করতে পারে নাই। থিয়েটারে এই সিনেমাটা দেখার পর অডিয়েন্সের অন্যতম একটা অভিযোগ ছিল যে এই সিনেমাটার মধ্যে প্রবাসের কোনো ধামাকাদার এন্ট্রি সিন রাখা হয় নাই। ওটিটি রিলিজ দেখার পর অডিয়েন্স এই প্রশ্নটার আনসার পেয়ে যায় যে কেন এখানে প্রবাসের কোনো ধামাকাদার এন্ট্রি সিন রাখা হয় নাই। তার কারণ হচ্ছে এই সিনেমাটার মধ্যে প্রবাসের ক্যারেক্টারটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে শুরুতেই যদি তাকে কোনো ধামাকাদার এন্ট্রি সিন দিয়ে দেওয়া হতো, তাহলে সেই এন্ট্রি সিনটা এই সিনেমাটার গল্প আর প্রবাসের ক্যারেক্টারের সাথে যেত না। যার কারণে প্রশান্ত নীল শুরুতে এই সিনেমাটার মধ্যে কোনো ধামাকাদার এন্ট্রি সিন রাখে নাই। কিন্তু বিশ্বাস করেন, এই সিনেমার মাঝখানে প্রবাসে যে এন্ট্রি সিনগুলো দেওয়া হয়েছে, এগুলো ছিল এই সিনেমার এক একটি অন্যতম আইকনিক মোমেন্ট, এবং প্রত্যেকটা এন্ট্রি সিনে ছিল পুরো গুজবাম দেওয়ার মতো। আর প্রবাসের এন্ট্রি সিনের এই বিষয়টা যদি অডিয়েন্স সেই সময়টাতে বুঝতে পারতো, তাহলে এই এন্ট্রি সিনটা নিয়ে প্রবাসের ফ্যান্সদের কোনো রকমের অভিযোগ থাকতো না। এছাড়া অডিয়েন্সের আরও একটা অভিযোগ ছিল যে কেন এই সিনেমায় কোনো আইটেম গান রাখা হয় নাই। ওটিটি রিলিজ দেখার পর অডিয়েন্স এই প্রশ্নটারও আনসার পেয়ে যায়। তার কারণ হচ্ছে এই সিনেমাটার গল্প এমনভাবে লেখা হয়েছে যে এটা সম্পূর্ণ সিরিয়াস টপিকের একটা গল্প, এবং সম্পূর্ণ ফুল কমার্শিয়াল এলিমেন্টসে লেখা। এই গল্পটার মধ্যে যদি কোনো আইটেম সং রাখা হতো, তাহলে এই গল্পের সাথে এই গানটা কোনো অবস্থাতেই যেত না। যার কারণে এই সিনেমায় কোনো আইটেম গানের প্রয়োজন ছিল না। যার কারণেই মূলত এই সিনেমায় কোনো আইটেম গান রাখা হয় নাই, এবং অডিয়েন্স এই প্রশ্নটারও আনসার পেয়ে যায়। আমরা অডিয়েন্সের কাছ থেকে এমনটা অভিযোগ শুনতে পেয়েছি যে কেন এই সিনেমায় প্রবাসের কোনো ডায়লগ ছিল না। এখানে দেবার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, আপনি নিজেই চিন্তা করেন, এই সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন দেবার এই যে ক্যারেক্টারটার জন্য কোনো ডায়লগেরই প্রয়োজন ছিল না, কারণ দেবা আর তার মা সব ঝামেলা থেকে পালিয়ে পালিয়ে থাকতো। এছাড়া আরও কিছু সমস্যার কারণে দেবা একদমই চুপচাপ হয়ে গিয়েছিল, যার কারণে দেবা সবসময় কথা বলতো না এবং চুপচাপ হয়ে থাকতো। এবং এই বিষয়টা মাথায় রেখে প্রশান্ত নীল দেবার জন্য কোনো ডায়লগ রাখে নাই। তবুও ওই যে ছোটবেলায় যে ডায়লগটা ছিল তার বন্ধুকে ওয়াদা করার সময়, সেই ডায়লগটা কিন্তু বেশ ভাইরাল হয়েছিল সেই সময়টাতে। সাথে আরো একটা গুজবাম দেওয়া ডায়লগ ছিল যে খান স্যার আব লাল হোগা। এছাড়া দেবার ক্যারেক্টারটা দেখে মনে হয়েছে যে প্রশান্ত নীল হয়তো এই দেবার ক্যারেক্টারটা হলিউডের জন উইক থেকে ইন্সপায়ার হয়ে লিখেছিল। তারপর এই সিনেমাটা যখন থিয়েটারে ছিল, তখন অডিয়েন্স এই সিনেমায় থাকা 15-20টা ক্যারেক্টার সম্পর্কে কিছুই বুঝতে পারে নাই। কিন্তু যখন তারা ওটিটিতে এই সিনেমাটা আবার দেখে, তখন তারা এই সিনেমায় থাকা প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরে যায়। কারণ এই সিনেমার ডিরেক্টর প্রশান্ত নীল এই সিনেমায় থাকা প্রত্যেকটা ক্যারেক্টারকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে। যেমন দেবাকে দেখুন, দেবাকে অর্থাৎ আমাদের প্রবাসকে কিন্তু এই সিনেমায় প্রথম দিকে একদম শান্ত দেখানো হয়েছে, এরপর মাঝখানে একটু অ্যাগ্রেসিভ দেখানো হয়েছে, এবং শেষের দিকে দেবা সম্পূর্ণ ফাটিয়ে দিয়েছে। প্রশান্ত নীলের ক্যারেক্টার বিল্ড আপটা দেখুন ভাই, পুরোই অবাক করার মতো, তাই না? এছাড়া দেবা ছাড়া এই সিনেমাটার মধ্যে 14 থেকে 20টা ক্যারেক্টার দেখানো হয়েছে, আর প্রশান্ত নীল এখানে সমস্ত ক্যারেক্টারের পিছনে ব্যাক স্টোরিটাকে অনেক সুন্দরভাবে রিভিল করতে পেরেছে, এবং এই সিনেমায় এই সমস্ত ক্যারেক্টারের ব্যাপক অবদান রয়েছে। আর এই সিনেমায় থাকা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে প্রশান্ত নীল অনেক সুন্দরভাবে এক্সপ্লেন অ্যান্ড প্রেজেন্ট করতে পেরেছে, যার কারণে ওটিটি রিলিজ দেখার পর যারা মনোযোগ দিয়ে এই সিনেমাটা আবার দেখেছে, তারা এই সিনেমায় থাকা প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি এর আনসারটা পেয়ে গিয়েছে। যার প্রমাণ হচ্ছি আমি নিজেই। আমি যদি এই ক্যারেক্টারগুলো বুঝতে না পারতাম, তাহলে হয়তো আপনাদের কাছে এই ক্যারেক্টার সম্পর্কে বলতেও পারতাম না। কিন্তু একটা বিষয় মানতে হবে যে প্রশান্ত নীল এই সিনেমাটার মধ্যে অনেক বেশি সাসপেন্স রেখেছে, যার কারণে ক্যারেক্টারগুলো সম্পর্কে অডিয়েন্স সেই সময়টাতে খুব সহজে বুঝতে পারে নাই। এছাড়া বর্তমানে এসে এই সিনেমাটার এত প্রশংসার আরো একটা মেইন কারণ হচ্ছে যে এই সিনেমার শেষের দিকে রাখা সাসপেন্সগুলা, এবং শেষের দিকে এই সিনেমায় যে টুইস্টটা দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো যখন অডিয়েন্স বুঝতে পারে, তখন তারা এই সিনেমার প্রশংসা করতে বাধ্য হয়। এজ এ রেজাল্ট এখন অডিয়েন্স এই সিনেমাটাকে একটা মাস্টারপিস সিনেমা বলে আখ্যায়িত করছে। শুধু যে প্রশংসা আর মাস্টারপিস বলছে এমনটা
এমনটাও নয়। এই সমস্ত বিষয়গুলো বোঝার পর অডিয়েন্স এখন সালার পার্ট 2 এর জন্য অনেক বেশি এক্সাইটেড। যদি এই সিনেমাটার গল্পটাকে একটু সহজভাবে লেখা হতো তাহলে হয়তো এই সিনেমাটা নো ডাউট তখনই 1000 কোটি রুপি অন্তত ইনকাম করে নিতে পারতো। সো আশা করছি বুঝতে পেরেছেন কেন এই সিনেমাটা এখন এত বেশি প্রশংসিত হচ্ছে। এবার আসি সালার পার্ট 2 কি পারবে কিনা 1000 কোটি রুপি কালেকশন করতে। দেখুন সালার এমন একটা সিনেমা যেটা প্রায় 1 বছর ধরে টপ 10 এ ট্রেন্ডিং কাঁপিয়ে আসছে। এবার বুঝেন একটা সিনেমাকে অডিয়েন্স কত বেশি পছন্দ করলে টানা 1 বছর ট্রেন্ডিং কাঁপিয়ে আসে সেই সিনেমাটা। আর যেমনটা জানেন অডিয়েন্স সালার পার্ট 2 এই সিনেমাটার জন্য বর্তমানে অনেক বেশি এক্সাইটেড। সালার পার্ট 2 যখন টিজার ট্রেলারগুলো দেওয়া হবে তখন বিশ্বাস করেন এই সিনেমাটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েটকারী সিনেমা হয়ে যাবে। এছাড়া প্রশান্ত নীল জানিয়েছে সালার পার্ট 1 ছিল সালার পার্ট 2 এর 90 ভাগের মাত্র 10 ভাগ, অর্থাৎ আসল কাহিনী আসল ধামাকা এখনো বাকি আছে। আর একটা হিউজ পসিবিলিটি রয়েছে যে সালার পার্ট 2 এর মধ্যে কেজিএফ এর কানেকশন দেখানোর, যদিও এটা একটা গুঞ্জন, দেখা যাক এটা সত্যি হয় কিনা। এছাড়া প্রশান্ত নীল তিনি আরও জানান সালার পার্ট 1 থিয়েটারে যে পারফরমেন্স করেছে সেটার জন্য তিনি খুশি নন। তিনি অবশ্যই এখন চাইবেন সালার পার্ট 2 কে অনেক মারাত্মকভাবে প্রেজেন্ট অ্যান্ড মেকিং করার জন্য। ওভারঅল এই সমস্ত বিষয় এটাই প্রমাণ করছে যে সালার পার্ট 2 শুধু 1000 কোটি রুপি ইনকাম করবে এমনটাও নয়, সাথে ইন্ডিয়ান সিনেমার অসাধারণ কিছু সিনেমার রেকর্ডগুলোকেও এই সিনেমাটা ভাঙতে চলেছে। আমি তো ধারণা করছি সালার পার্ট 2 এই সিনেমাটা 2000 থেকে 3000 কোটি রুপি কালেকশন করবে। ওকে, যারা এখনো পর্যন্ত সালার পার্ট 1 দেখেন নাই তারা অবশ্যই দেখে নিতে পারেন, কারণ সালার পার্ট 2 অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সবসময় এ ধরনের মুভি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।